হাসান আজিজুল হকের একটা গল্পের কথা বলেছিলাম, নামহীন গোত্রহীন। সেই যে মুক্তিযোদ্ধা ফিরে এসে তার সন্তান এবং স্ত্রীর কঙ্কাল আবিষ্কার করে মাটির নিচে নিজের বাড়ির উঠোনে। এবং সেই হাসান আজিজুল হকের আরেকটা মুক্তিযুদ্ধের গল্প আছে, এটাও খুব ভালো। এটার নাম হচ্ছে কৃষ্ণপক্ষের দিন। এবং সেই কৃষ্ণপক্ষের দিনের একদম শেষ কিছু অংশ পড়ে শোনাচ্ছি। তার আগে যেটা হয়েছিল আমি সংক্ষেপে বলছি যে কয়েকজন মুক্তিযোদ্ধা থাকে, 4-5 জন, অনেক কষ্ট করে, ক্ষুধায় প্রচণ্ড কাতর এবং ক্লান্তিতে চোখ বুজে আসছে, তারপরও মাইলের পর মাইল লম্বা বিল পাড়ি দিচ্ছেন এবং হাতে ভারী অস্ত্র নিয়ে, এবং একজন আবার ইনজুর্ড পঙ্গু মুক্তিযোদ্ধা, তাকে কাঁধে তুলে নিয়ে কি অক্লান্তভাবে, কি অসীম ভালোবাসা নিয়ে দেশের প্রতি পুরো লম্বা মাইলের পর মাইল বিল পাড়ি দিচ্ছেন এবং পাড়ি তাকে দিতেই হবে। তো 4-5 জন শুরুতে ছিলেন এবং পথিমধ্যেই একজন মারা যায়। এবং তারপরে তারা যারা থাকে তাদের স্বপ্ন যে বিলটা পাড়ি দিলেই একটু মুক্তির আশ্রয় মিলবে এবং কিছুটা মুক্তি হয়তো পাওয়া যাবে। ওখানে হয়তো সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে, তাদের দিয়ে খাবার খেয়ে বা কিছুটা বিশ্রাম নিয়ে সুস্থ আবার তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, যেহেতু দেহ আর সইছে না। ঠিক এরকম অবস্থায় তারা ধরা পড়েন পাক হানাদার বাহিনীর কাছে। এবং গল্পের শেষ অংশটা আমি পড়ে শোনাচ্ছি, আরেকটা চমৎকার গল্প, কৃষ্ণপক্ষের দিন। শুনুন। ভয় করছে? খুব আস্তে আস্তে ফিসফিস করে জামিল জিজ্ঞেস করলো মতিউরকে। সে জবাব দিল না, অস্ফুট গলায় আল্লাহর নাম করলো। জামিল শহীদের একটা হাত চেপে ধরলো। হাঁটতে হাঁটতে সে তীক্ষ্ণ চোখে জামিলের দিকে চাইল, কিন্তু জামিল তার চোখ মুখ দেখতে পেল না। অকস্মাৎ শহীদ তার প্রশস্ত গরম হাত দিয়ে অস্বাভাবিক ব্যাকুলতার সঙ্গে জামিলের হাতটা জড়িয়ে ধরল। ওর বিশাল তালুতে জামিলের হাত হারিয়ে গেল প্রায়। জানা নেই বলেই একটু কেমন লাগছে, তাই না? জামিল বলল। আর কোনোদিন দেখবো না, এই পৃথিবীটা আর কোনোদিন দেখবো না, তোমাদের দেখবো না, শহীদ কাঁপা গলায় বলল। আর সঙ্গে সঙ্গে জামিলের হাতটা নিয়ে নিজের মুখে ঘষতে শুরু করলো। জামিল অস্পষ্ট ফোপানির আওয়াজ পেল। দ্রুত তার মুঠোর উপরটা ভিজে উঠল। আবার ক্লান্তি আসছিল জামিলের, পা তুলতে পারছিল না সে। এবার রহমানের দিকে একবার চেয়ে দেখল, সে সামনে হাঁটছিল। রোগা একরোখা মানুষটা কোনো দিকে না চেয়ে হেঁটে যাচ্ছিল। তাকে কিছু বলা বৃথা মনে হলো জামিলের, তবু সে তার পিঠে হাত রাখল। ইস্পাতের মতো শক্ত চাউনিতে সে পিছনে তাকালো। জামিল ঘাড় নাড়ালো। নিষ্পৃহ তাচ্ছিল্যের সঙ্গে ঘাড় ঘুরিয়ে আগের মতোই হাঁটতে লাগলো রহমান। সামনে ফাঁকা এবং অন্ধকার, বাতাসটা খুব ঠান্ডা। ছলাৎ ছলাৎ আওয়াজ পাওয়া গেল। নদীর উপর কোনো নৌকার আলো দেখা গেল না, হালকা অন্ধকার শুধু জমে আছে। বিশাল বলবান স্রোতের ক্ষীণ আওয়াজ শোনা গেল। জলের রংটা কেমন কে জানে, ঘোলা না কালো? মিশমিশে কালোই দেখাচ্ছে অবশ্য। স্রোত কি খুবই তীব্র? এই বর্ষায় ঘূর্ণি তৈরি হয়েছে কেমন। নদীর পাড়ে বড় বড় চোরকাঠায় পাকুটকুট করছিল জামিলের। একটা পুরনো পোকায় খাওয়া হেলে পড়া ঝাউ গাছের তলায় দাঁড়িয়েছিল ওরা। সেখান থেকে একেবারে নদীর কিনারায় নিয়ে যাওয়া হলো তাদের। বড় বড় ভিজে ঘাসের ভেতর দিয়ে তারা হেঁটে গেল। একেবারে সামনে দাঁড়িয়ে দুহাত দূর থেকে প্রথমে গুলি করলো রহমানকে। রহমান কোনো শব্দ করল না। কঠিন চোখে শূন্যটির দিকে চেয়ে এসে গড়িয়ে পড়ল। খুব তাড়াতাড়ি স্থির হয়ে গেল তার শরীর। শহীদের মৃত্যুটাও হলো নিঃশব্দে। ভীষণ দাবাদাবি করলো মতিউর। গুলির কান ফাটানো আওয়াজটা মিলিয়ে যেতেই ভয়ানক চিৎকার করে উঠল মতিউর। একটি মাত্র চিৎকারে জীবনের প্রতি গভীর নেশায় মাথা ভালোবাসা, অতি রহস্যপূর্ণ মমতা ও মরিয়া হতাশ বুক ভাঙা আকর্ষণকে সে মুক্ত করে তুলল। আঁকড়ে ধরার প্রচেষ্টায় ব্যাকুল আর ফসকে যাওয়ার ব্যর্থতায় করুণ সেই চিৎকার। মতিউরের বিরাট শরীরটা দাবাদাবি করে গড়িয়ে যেতে থাকলো কিনারা পেয়ে। নদীর জলে তার ভারী দেহটা পড়ে যাওয়ার শব্দ শুনেই জামিল আর দেরি করল না। দুহাত দূরে দাঁড়িয়ে তার দিকে রাইফেল তুলছিল যে সৈন্যটি, তার তলপেটে প্রচন্ড একটা লাথি কষিয়ে তীব্র গতিতে নদীতে ঝাঁপিয়ে পড়ল সে। ক্রমাগত রাইফেলের আওয়াজ হতে থাকলো। 8-10টা রাইফেল একসঙ্গে গজরাচ্ছে। সাই সাই করে মাথার উপর দিয়ে বুলেট যাবার শব্দ পেল জামিল। তার শরীর থেকে 5-10 ইঞ্চি দূরে দূরে বুলেট জলে পড়ছে, তাও টের পেল সে। সে শুধু তীর থেকে দূরে যাবার চেষ্টা করলো, আর তা করলো স্রোতের হাতে নিজেকে ছেড়ে দিয়ে। স্রোতটাকে লাগলো তার বরফ গলা জলের মতো ঠান্ডা। সে সেই হিম তীব্র স্রোতের মধ্যে শিল মাছের মতো ডুবল। তার মাথার উপর দিয়ে খরবেগে স্রোত বয়ে যাচ্ছিল।
ঠিক এভাবেই গল্পটা শেষ হয়। কৃষ্ণপক্ষের দিন। গল্পটার দুটো প্রতীকী দিক আছে। কি নিদারুণভাবে কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের প্রাণ বিসর্জন দিল সে নদীর পাড়ে দাঁড়িয়ে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিল যে হার মানতে জানে না। কি আছে সামনে না জেনে সে একটা পাখানাদার বাহিনীর সদস্যকে পেটাতে প্রচন্ড লাথি কষিয়ে তারপরে পানিতে সে ঝাঁপ দিয়ে পড়ে। কারণ তার অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই। সে জানে নদীতে ঝাঁপ দেওয়া মাত্র তার উপরে গুলি বর্ষণ হতে থাকবে অজস্র বৃষ্টি ধারার মতো। তারপরও সে সব কিছুকে তোয়াক্কা করে লাফ দিয়ে পড়ে সে নদীর পানিতে। যদি ওই পারে মুক্তি থাকে, যদি ওই পারে স্বাধীনতা থাকে, এই আশায় ভর করে, এবং মাথার উপর দিয়ে সাই সাই করে বুলেট বয়ে যেতে থাকে। এবং গল্পের শেষে বলা হয়নি সে আসলে বাঁচতে পেরেছিল, স্বাধীনতা দেখা পেয়েছিল, নাকি সেই বুলেট ধেয়ে আসা বুলেটের ঝাঁকে প্রাণটা বিসর্জন দিয়েছিল একটা মরে পচে যাওয়া শিল মাছের মতো করে। গল্পের শেষে সেটা বলা হয়নি, কিন্তু এই প্রতীকের মাধ্যমে দেখানো হয়েছে কিছু মানুষ হার মানে না। মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখেও তারা মৃত্যুকে আগলে ধরে পানিতে ঝাঁপ দিয়ে পড়ে। সেই জীবন নদীতে জীবন প্রবাহে ঝাঁপ দিয়ে পড়ে বিজয় আছে ওই বাড়ি বিশ্বাস রেখে। এবং এরকম কিছু মুক্তিযোদ্ধার কাহিনী সুনিপুণভাবে তুলে আনা হয়েছে এই কৃষ্ণপক্ষের দিন গল্পটাতে। তো অবশ্যই হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন, কৃষ্ণপক্ষের দিন এবং ফের একটা গল্প আছে, গল্পগুলো পড়বেন। আর আমার মনে হয় আমার মতো সবাই আরেকবার আপ্লুত হবে না আবেগে গল্পগুলো পড়তে গিয়ে। এখন একটা গান শোনাচ্ছি রবীন্দ্রসঙ্গীত, ফাহমিদা নবীর কণ্ঠে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। একটু পরে ফিরছি, SMS করুন 2323 নাম্বারটাতে।